আমাদের বিশেষ অনুরোধে আজকের এই ভিডিও। তোমরা অনেকেই জানিয়েছিলে যে দাদা 15 থেকে 16টা ওয়ার্ডে লিখতে হবে না, এটুকু আমরা বুঝলাম। লিখতে হলে আমাদের নাম্বার কাটা যাবে, এটাও বুঝলাম, কিন্তু তুমি যদি একটু দেখিয়ে দিতে কেমন ভাবে উত্তর লিখবো, ভূমিকা কেমন করব, কেমন কেমন পয়েন্ট রাখবো, পয়েন্টের বিষয়ে যে বিষয়গুলো রয়েছে সেইগুলো কেমন ভাবে লিখবো, এবং তার সাথে সাথে উপসংহারটুকু কেমন ভাবে দেবো। তো আজকে তোমাদের যে প্রশ্নটা আমি নির্বাচন করেছি, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন ষষ্ঠ অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তো বটেই বটে, তার সাথে সাথে এই প্রশ্নটার যে সমস্ত উত্তর স্ট্রাকচার, যে স্টাইল, সেটা আমি তোমাদের একেবারে নামিয়ে দিয়েছি, পুরোটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। চলো, তবে তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। এরকম প্রতিনিয়ত তোমাদের ভিডিও আসবেই আসবে, ঠিক আছে? তো চলো দেখো, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের জন্য আমরা ভূমিকা কিভাবে তৈরি করব। ভূমিকাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে দিতে হবে, আর এখানেই কিন্তু আমরা একটু চালাকি করব। কেমন? আমরা একটু ভালো ভালো ভাষা এখানে প্রয়োগ করব, ঠিক আছে? তো ভালো ভালো কি রকম ভাষা প্রয়োগ করব দেখে নাও। প্রথমেই আমরা ভূমিকা বলে হেডিং করব। আমি এখানে উত্তর বলে হেডিং করেছি, তোমরা এখানে ভূমিকা বলে হেডিং করবে, ঠিক আছে? প্রথমে দেখো, গুজরাটের সুরাট জেলায় একটি তালুক ছিল বারদৌলি। 1926, ঠিক আছে, 1926 খ্রিস্টাব্দে তৎকালীন ব্রিটিশ সরকার 30% রাজস্ব বৃদ্ধি করার কথা ঘোষণা করলে বা করেছিল। এই 30% রাজস্ব প্রদান করার সামর্থ্য তখনকার কৃষক শ্রেণীর কোনোভাবেই ছিল না। এই রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে সেখানকার সমস্ত কৃষকরা কংগ্রেস নেতা বল্লভভাই প্যাটেল, ঠিক আছে, কংগ্রেস নেতা বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে 1928 খ্রিস্টাব্দে যে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন তা ইতিহাসের পাতায়, এই যে এই বিষয়গুলো ইতিহাসের পাতায়, তারপর ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে এই সমস্ত বিষয়গুলো কিন্তু দিলে যিনি তোমার খাতা দেখবেন ইমপ্রেসড হবেই হবে, ঠিক আছে? ইতিহাসের পাতায় বারদৌলি সত্যাগ্রহ নামে পরিচিত। নিম্নে এই আন্দোলন সম্বন্ধে আলোচনা করা হলো বা বিস্তারিত আলোচনা করা হলো। এই যে এই বিষয়টা তুমি যখন লিখবে না, নিম্নে এই আন্দোলন সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো বা সংক্ষেপে আলোচনা করা হলো, তখনই যিনি তোমার খাতা দেখবেন তিনি কিন্তু বুঝে যাবেন এর পরবর্তীতেও আরো অনেক তথ্য রয়েছে, বা পরের পাতাতে এর প্রতি আরো অনেক কিছু তথ্য আমরা পাবো, এটা বুঝতে পারবে, এবং তোমার খাতাটা খুব ভালোভাবে তিনি চেক করবেন। তো এই বিষয়টা তোমরা একটু ভালোভাবে লিখবে, ঠিক আছে? তারপর চলো এবার পয়েন্টে আমরা নজর দিই। তবে পয়েন্টের আগে দেখতেই পাচ্ছ প্রথম পয়েন্ট এখানে লেখা রয়েছে আন্দোলনের কারণ। আন্দোলনের কারণ তো অবশ্যই আমাদের দিতে হবে, কিন্তু তার আগে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটুকুতে কতটা ডিস্টেন্স রেখেছি। এই যে তোমাদের এই জায়গাটুকুতে তোমাদের ডিস্টেন্স কিন্তু মেনটেন করতে হবে বাবু। প্রত্যেকটা পয়েন্টের মধ্যে থেকে 2 আঙুল করে গ্যাপ রাখার চেষ্টা করবে। এই যে এই জায়গাটা তোমরা একটু গ্যাপ রাখার চেষ্টা করবে, দেখতে কিন্তু অত্যন্ত ভালো লাগবে তোমার নোটটা। একটু বাড়িতে প্র্যাকটিস করবে, দেখবে কত সুন্দর তোমার নোটটা, আগের থেকে অনেক ভালো লাগবে, ঠিক আছে? আগের থেকে অনেক ইনহ্যান্স হয়ে গেছে। তো দেখো, প্রথম পয়েন্ট আমরা যেটা রেখেছি আন্দোলনের কারণ। আন্দোলনের কারণটাও তো আমাদের জানতে হবে কি কারণে হয়েছিল। তো কারণটা দেখো, 1925 খ্রিস্টাব্দে ভয়ানক বন্যার ফলে বারদৌলির কৃষকদের সমস্ত রকম ফসল, শাকসবজি, ধান, গম সমস্ত কিছু নষ্ট হয়ে গেছিল। এই সময় সরকার রাজস্বের হার কোনোভাবেই পরিবর্তন করেনি। হ্যাঁ, হয়তো কিছুটা পরিবর্তন করেছিল, 30 থেকে 21% এসেছিল। কৃষকরা কিভাবে দেবে? তাদের সমস্ত যে আর্থিক যে রিসোর্সটা রয়েছে সেটাই তো নষ্ট হয়ে গেছে বন্যাতে। তো তারা দেবে কি করে 21%? তো কোনোভাবেই তারা চেঞ্জ করেনি, সেই রকমই ছিল। বারদৌলি তালুকে 60%, দাঁড়াও একটু এটা কমিয়ে দিই তাহলে দেখতে আরো ভালো লাগবে। চলো, বারদৌলি তালুকে 60% মানুষই ছিল নিম্নবর্গের কালীব্রাজ শ্রেণীভুক্ত। এই উচ্চ শ্রেণী এই উচ্চ শ্রেণী বা উচ্চ বর্ণের মানুষ, উজালিব্রাজ যে সমস্ত মানুষরা ছিল, বা উজালিব্রাজ নামে যে সমস্ত শ্রেণী ছিল, সেই উজালিব্রাজরা কি করতো? সেই উজালিব্রাজরা এই সমস্ত শ্রেণী অর্থাৎ কালীব্রাজদের প্রতি প্রচুর অত্যাচার তো চালিয়েছে, তার সাথে সাথে সীমাহীন শোষণ, অর্থনৈতিক শোষণ, তার সাথে সাথে অবজ্ঞাও করেছে। অর্থাৎ আমরা এখানে যদি ভালো ভাষাতে লিখতে যাই তাহলে কালীব্রাজ শ্রেণীকে উচ্চ শ্রেণী উজালিব্রাজ প্রচুর অবজ্ঞার শিকার করেছে, ঠিক আছে? তো এই দুটো পয়েন্ট বা এই দুটো কারণ যদি আমরা নামিয়ে দিতে পারি আন্দোলনের কারণ হিসেবে, তাহলে কিন্তু আমাদের আন্দোলনের কারণ এখানে শেষ হয়ে যাবে। তারপর চলো, আমরা এখানে 4 নম্বরে লিখছি, সেহেতু তথ্য একটু কম দিলেও কোনো বিষয় নেই, কিন্তু মনে রাখবে ওই যে প্রথম থেকে বললাম 15 থেকে 16টা ওয়ার্ড, এটা করলে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে বন্ধু। তারপর দেখো 16টি অঞ্চল। আচ্ছা দাদা, 16টি অঞ্চল আবার কি? দেখো, 16টি অঞ্চলে কিন্তু ভাগ করা হয়েছিল এই তালুক থেকে বা এই সত্যাগ্রহ তালুকটিকে। দেখো 2 নম্বর পয়েন্টে আমরা জানবো 13টি অঞ্চল। বল্লভভাই প্যাটেল তালুকটিকে অর্থাৎ এই বারদৌলি তালুকটিকে
13টি অঞ্চল, কটি অঞ্চল, 13টি অঞ্চলে ভাগ করেছিল। আচ্ছা, ভাগ কেন করে দিয়েছিল? তাহলে কি আলাদা আলাদা পার্টে করে দিয়েছিল নাকি? দেখো, এই আলাদা আলাদা পার্ট করার পেছনে কিন্তু অনেক কারণ রয়েছে। কি কারণ? তিনি প্রতিটি অঞ্চলে অভিজ্ঞ নেতার হাতে আন্দোলন পরিচালনার দায়ভার তুলে দেন। ঠিক আছে, এর ফলে কি হয়েছিল? এর ফলে আন্দোলন আরো শক্তিশালী হয়ে উঠেছিল। কোনোভাবে একা হাতে তো এত বড় একটা তালুককে কন্ট্রোল করা সুবিধাজনক হবে না। ঠিক আছে, তার জন্য কি করেছিল? তার জন্য বল্লভভাই প্যাটেল অনেক অভিজ্ঞ মানুষদের হাতে বা অনেক অভিজ্ঞ নেতৃত্বদের হাতে এই আন্দোলন তুলে দেয়। তার পরবর্তীতে দেখা যাচ্ছে বারদৌলি থেকে সত্যাগ্রহ পত্রিকা প্রকাশিত হতো। এই পত্রিকার কাজ কি ছিল? গোটা দেশবাসীকে এই বিদ্রোহ এই আন্দোলন সম্বন্ধে অনেকটা জানার সুযোগ করে দিয়েছিল। ঠিক আছে, তো এর ফলে প্রতিটি মানুষ এই আন্দোলন সম্বন্ধে বিস্তারিত জানার সুযোগ পেয়েছিল। ব্যাস, এটুকু 13টি অঞ্চলের আমাদের পয়েন্ট। তারপর চলো নেতৃত্ব দানকারী নেতা নেত্রী। দেখো, কোনো আন্দোলন হচ্ছে আর নেতা নেত্রীদের নাম আমরা জানাবো না বা লিখবো না, এটা তো কখনো হয় না। আমরা এখানেও দেবো। তো চলো দেখো কেমন নাম রয়েছে, কাদের কাদের নাম রয়েছে। তবে এখানে সব থেকে ভালোভাবে মনে রাখবে, যেমন পুরুষরা যোগদান করেছিল এই আন্দোলনে, মহিলারাও কিন্তু যোগদান করেছিল এই আন্দোলনে। তো দেখো, আমরা যে বিষয়টা লিখবো তৃতীয় পয়েন্টে, নেতৃত্ব দানকারী নেতা নেত্রী। একটি আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হলে দেখো এই বিষয়গুলো কিন্তু একটু একটু যোগ করবে, তোমরা একটু ভালো ভাষা ইউজ করবে। ঠিক আছে, এই যে যেমন আমি লিখেছি এখানে, একটি আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হলে অভিজ্ঞ নেতা নেত্রী প্রয়োজন হয়। এই আন্দোলনের যে সমস্ত নেতৃত্ব দানকারী পুরুষরা ছিলেন বা পুরুষদের মধ্যে যারা ছিলেন তারা হচ্ছেন বল্লভভাই প্যাটেল, অবভিয়াসলি তিনি তো নেতৃত্ব দিয়েছিলেন। তারপর নরহরি পারিখ, রবিশঙ্কর ব্যাস, মোহনলাল পান্ডে প্রমুখ পুরুষদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন এই আন্দোলনে। তার পরবর্তীতে মহিলাদের মধ্যেও কিছু নাম আমাদের দিতে হবে। মহিলাদের মধ্যে যারা খুব গুরুত্বপূর্ণ ছিল তারা দেখো, মণিবেন প্যাটেল, তারপর সারদা মেহতা, মিঠুবেন প্যাটেল প্রমুখ। এখানকার মহিলারা, এই বিষয়টা খুব ভালোভাবে তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, এখানকার মহিলারা বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন। এটা কিন্তু তোমাদের এমসিকিউ এসএকিউতে আসার সম্ভাবনা প্রবল। তাহলে কোথাকার মহিলারা দিয়েছিলেন এই উপাধি? না, সর্দার বল্লভভাই প্যাটেল বা বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিল এই বারদৌলির আন্দোলনকারী যে সমস্ত মহিলারা ছিল, তারাই কিন্তু সর্দার অভিধায় ভূষিত করেছিল বল্লভভাই প্যাটেলকে। এরপর থেকে আমরা সবাই সর্দার বল্লভভাই প্যাটেল বলে জানি। ঠিক আছে, আর চলো তোমাদের 4 নম্বর পয়েন্ট দেখায়। দেখো 4 নম্বর, দেখো এখানে কিন্তু ভালোভাবে তোমরা খেয়াল রাখবে, যটা পয়েন্ট তোমরা দেখতে পেরেছো আমি কিন্তু গ্যাপ রেখেছি। ঠিক আছে, এই গ্যাপগুলো যেন তোমাদের কোনোভাবে ভুল না যায়, এই গ্যাপগুলো একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবে। বোঝা গেল? দেখতে কিন্তু তোমার নোটসটা খুব ভালো লাগবে। তারপর দেখো আন্দোলনের প্রভাব 4 নম্বর পয়েন্ট। এই 4 নম্বর পয়েন্টে আমরা লিখতেই পারি, ধীরে ধীরে এই আন্দোলন নিজ লক্ষ্যে এগিয়ে যেতে শুরু করে। সত্যাগ্রহ আন্দোলনের খবর শীঘ্রই সারা দেশে ছড়িয়ে পড়তে শুরু করে। আন্দোলনের বিরুদ্ধে যারা হেঁটেছিল বা যারা বিরুদ্ধে ছিল, এর বিরোধিতা করেছিল, বিরোধিতা করবেই, কিছু মানুষ তো থাকেই, কিছু হলেই যে বিরোধিতাতে নেমে যায়, অনেকেই রয়েছে, তাদেরকে বয়কট করে দেওয়া হয়েছিল। গান্ধীজি বারদৌলিতে এসে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার ঘোষণা করেছিলেন। গান্ধীজির মতো তৎকালীন অত বড় মাপের নেতা যদি কোনো যদি কোনো আন্দোলনে সামিল হয়, আন্দোলনটা আরো স্ট্রং হয়ে উঠবে, তাই তো? তো এটাই হয়েছিল বারদৌলি সত্যাগ্রহের বিষয়। এই ছোট্ট ছোট্ট কিছু বিষয় নয়, এই ছোট্ট ছোট্ট তথ্যগুলো তোমরা টেক্সট বই পড়লেই নিজেরা নোটস বানাতে পারবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো একটু ভালো করে মাথার মধ্যে রাখবে। আর দেখতেই পাচ্ছ যে সমস্ত নাম বিষয়গুলো দিয়েছি সেগুলো কিন্তু কোটেশনের মধ্যে একেবারে বোল্ড অর্থাৎ কালো কালিতে লেখা হয়েছে। তোমরা কিন্তু পরীক্ষার সময় লিখবে এরকমই। তারপর 5 নম্বর শেষ পয়েন্ট তোমরা দিতে পারো, এটা দিলে খুব ভালো হয়। ঠিক আছে, 5টা পয়েন্ট এনাফ। 5টা পয়েন্ট, 5 নম্বর পয়েন্টে খাজনা বন্ধ। আন্দোলনের তীব্রতা তৎকালীন ব্রিটিশ সরকারের মনের মধ্যে ভয়ের সৃষ্টি করেছিল। শেষ পর্যন্ত ব্রুমফিল্ড ম্যাক্সওয়েল তদন্ত কমিটি 6.3% খাজনা বৃদ্ধি করার ঘোষণা করলে বা কথা বললে কৃষকরা তা দিতে রাজি হয়ে যায়। ঠিক আছে, এখানে কিন্তু বোঝা গেল যে এই সত্যাগ্রহ আন্দোলন নিজ লক্ষ্যে পৌঁছাতে পেরেছিল। এবার দেখো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উপসংহার। উপসংহারটা আমরা কেমন ভাবে লিখতে পারি? দেখো, উপসংহারটা আমরা এরকম ভাবে লিখতে পারি, কোনো কিছু চাপ নেওয়ার বিষয় নেই। তুমি যদি উপসংহার মুখস্থ নাই করো, তুমি নিজে থেকে লিখতে পারবে যদি বিষয়গুলোকে ভালো করে দিতে পারো। ঠিক আছে, দেখো উপরিউক্ত আলোচনা, এই যে প্রত্যেকটা উপসংহারে তোমরা এটা দেওয়ার চেষ্টা করবে, উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে এ কথা বলা চলে যে সঠিক নেতৃত্ব দান, কৃষকদের ব্যাপক অংশগ্রহণ, সর্বোপরি সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে এই আন্দোলন নিজ লক্ষ্যে পৌঁছাতে পেরেছিল।
ঐতিহাসিক এই বিষয়টা, এইখান থেকে এই বিষয়টা তোমরা যদি অ্যাড করে দাও, এখানে কিন্তু তোমাদের নাম্বারটা আরো বুস্ট হবে। বোঝা গেল? এই যে ঐতিহাসিক রামচন্দ্র গুহ বল্লভভাই প্যাটেলকে কৃষকদের সর্দার বলে অভিহিত করেছিল, এই বিষয়টা তুমি দিয়ে দাও, ব্যাস হয়ে গেল। এখানে তুমি রাইট পাবে। 3 থেকে 4 নম্বর তোমার এখানে আসবেই আসবে, যে বিষয়গুলো আমি তোমাদের লিখে দিয়েছি। যদি খুব বেশি ভুল না করো তাহলে 3 থেকে 3.5 নাম্বার তোমার আসবেই আসবে। বোঝা গেল? তো আমরা ধরে চলতে পারি এরকম ভাবে যদি আমরা লিখি, অবশ্যই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবো। কেউ মাথার মধ্যে চাপ নিও না বন্ধু, অত্যন্ত সহজ রয়েছে, শুধু একটু টেক্সট বইটা ভালো করে পড়ে যাও। আশা করছি আজকের ভিডিওটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এগুলো করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের আর একটা ভিডিওতে।